শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের নবম শ্রেণী পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের একটা নতুন সৃজনশীল শুরু করব। সেটা হচ্ছে ক্যালোরিমিতি সংক্রান্ত সৃজনশীল। তো দেখো, প্রশ্নটা আমি আগে থাকতে উঠায় রাখছি। সেটা বলা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 500 গ্রাম পানির মধ্যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 200 গ্রাম পানি মিশ্রিত করা হলো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 500 গ্রাম পানি আছে এবং তার মধ্যে 20 ডিগ্রি তাপমাত্রার আরো 200 গ্রাম পানি মিশ্রিত করা হলো। তার মানে উপরেরটা ছিল হচ্ছে গরম পানি, তার মধ্যে কিছু 20 ডিগ্রি তাপমাত্রার নরমাল পানি দেওয়া হলো। উদ্দীপক এটা, এবং এখানে দিয়ে দিয়েছে বরফ গলনের সূত্রতা 336,000 জুল পার কেলভিন পার কিলোগ্রাম এবং পানির আপেক্ষিক তাপ সেটা দেওয়া আছে 4200 জুল পার কিলোগ্রাম পার কেলভিন। তো গতে বলছে কি, গতে বলছে মিশ্রণের তাপমাত্রা। তো তোমরা ক্যালোরিমিতির মূলনীতিটা নিশ্চয়ই জানো যে একাধিক বস্তু, একাধিক উষ্ণতার বস্তু যদি ভৌত সংস্পর্শে আনা হয় তাহলে উষ্ণ বস্তু কি করবে? তাপ বর্জন করবে এবং শীতল বস্তু সেই তাপ গ্রহণ করবে। এবং উষ্ণ বস্তুগুলো ঠিক যতটুকু তাপ বর্জন করবে, শীতল বস্তু ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। যদি অন্য কোনো উপায়ে তাপের অপচয় না হয় তাহলে উষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বর্জন করে, শীতল বস্তুগুলো ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করে। অর্থাৎ মোট বর্জিত তাপ ইকুয়াল মোট গৃহীত তাপ। এটাই ছিল ক্যালোরিমিতির মূল নীতি। তো এখানে প্রশ্নে বলা আছে, দেখো আমি এখানে ছোট একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে প্রথমে বলছে 500 গ্রাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, তার মানে এটা হচ্ছে গরম পানি। এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 500 গ্রাম পানি। এই পানির মধ্যে এখন কিছু পরিমাণ ঠান্ডা পানি, সেটা হচ্ছে 200 গ্রাম পানি দিতে বলছে। 200 গ্রাম, এটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি এর মধ্যে দিতে হবে। তো মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কেমন হবে সেটা আমরা আসলে নির্দিষ্ট মান বলতে পারবো না, কিন্তু আমরা অনুমান করতে পারবো যে এই উষ্ণ অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এই গরম পানির মধ্যে 20 ডিগ্রি তাপমাত্রার ঠান্ডা পানি দিলে মিশ্রণ অর্থাৎ মিশ্রণের লাস্ট যে তাপমাত্রা সেটা অবশ্যই ঠান্ডাটার থেকে বেশি হবে এবং গরমটার থেকে কম হবে। তোমরা এটা বাস্তব জীবনেও দেখে থাকবা যে গরম পানির মধ্যে ঠান্ডা পানি দিলে পানিটা আসলে মিডিয়াম হয়ে যায় পানির তাপমাত্রা। তো সেক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানির মধ্যে 20 ডিগ্রি তাপমাত্রার পানি দিলে ওই মিশ্রণের তাপমাত্রা 20 থেকে বেশি হবে এবং 100 থেকে কম হবে। কিন্তু সেটা কত হবে ঠিক ক্যালকুলেশন অঙ্ক না করে আমরা বুঝতে পারবো না। তাহলে যে মিশ্রণের তাপমাত্রা হবে সেটা নিশ্চিত যে 20 থেকে বেশি, কারণ এই ঠান্ডা পানিটা তাপ গ্রহণ করবে উষ্ণ পানির কাছ থেকে এবং উষ্ণ পানি তাপ বর্জন করবে। তাপ বর্জন করে তাপমাত্রা কমে যাবে এবং শীতল পানি তাপ গ্রহণ করে তার তাপমাত্রা বেড়ে যাবে। তো সেই তাপমাত্রাটা আমাদের বের করতে হবে। তাহলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাটা আমরা যেহেতু জানি না, সেটাকে আমরা বড় হাতের টি ধরবো। ধরি মিশ্রণের তাপমাত্রা টি অথবা থিটা, যে কোনো একটা ধরতে হবে। তো আমরা শুরু করি সমাধান। ধরি মিশ্রণের তাপমাত্রা ইকুয়াল টি। দেখো এই দুটো পানি যখন একত্রে চলে আসবে তখন তাপমাত্রা, সেই যে তাপমাত্রাটা হবে চূড়ান্ত তাপমাত্রা, সেটা ধরছি টি, মিশ্রণের তাপমাত্রা টি। তাহলে টি এর মান অবশ্যই 20 ডিগ্রি থেকে বেশি এবং 100 ডিগ্রি থেকে কম। এই জিনিসটা তোমাদের আগে থাকতে ভালো করে বুঝতে হবে।
এবং কেউ যদি এই টিটা আসলে টিটার নির্দিষ্ট মান বলতে পারবে না, বাট টি এর মানটা যে 20 থেকে বেশি এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কম, এটা যদি কেউ না অনুমান করতে পারো তাহলে সে এই অঙ্ক করতে পারবে না। এবং প্রথমত এই জিনিসটা আগে বুঝতে হবে যে চূড়ান্ত তাপমাত্রাটা অবশ্যই এই দুটো তাপমাত্রার মাঝামাঝি কোনো তাপমাত্রা। তাহলে আমি বলছি যে গরম পানির মধ্যে ঠান্ডা পানি দিলে গরম পানি কি করবে, তাপ বর্জন করবে এবং ঠান্ডা পানি সেই তাপ গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে পাত্রের কোনো কথা এখানে বলা নাই, যদিও পানিটা পাত্রে থাকে। যদি এখানে পাত্রের কথা উল্লেখ করতো যে এত ভরের কোনো তামার পাত্র, তাহলে এখানে পাত্র তাপ হয় গ্রহণ করতো না হয় বর্জন করতো, সেক্ষেত্রে আমাদের পাত্রেরটাও কাজে লাগতো। বাট এখানে পাত্র না থাকার কারণে এখানে শুধু গরম পানি তাপ বর্জন করবে এবং ঠান্ডা পানি বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি তাপ গ্রহণ করবে। এক্ষেত্রে দুই রকম পানি শুধুমাত্র তাপের আদান প্রদান করবে, বাট পাত্রের কোনো তথ্য এখানে লেখা যাবে না। তাহলে আমরা প্রথমে যে কোনো একটা হয় গৃহীত না হয় বর্জিত, যে কোনো একটা করতেই পারি। তাহলে প্রথমে আমরা গৃহীত তাপ অর্থাৎ আমরা যে ঠান্ডা পানি তাপ গ্রহণ করবে সেটা বের করি, কতটুকু তাপ গ্রহণ করে, সেটা কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 20 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখতে পারি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কত গ্রাম, সেটা হচ্ছে 200 গ্রাম। 200 গ্রাম বা 0.2 কেজি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.2 কেজি পানির তাপমাত্রা, এই যে 20 ডিগ্রি তাপমাত্রার পানি তাপ গ্রহণ করে অবশ্যই টিতে পৌঁছাবে এবং গরম পানি তাপ বর্জন করেও সেটা টিতে পৌঁছাবে, অর্থাৎ মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাবে। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 0.2 কেজি পানির তাপমাত্রা টিতে পৌঁছাতে ঠান্ডা পানি কি করবে, তাপ গ্রহণ করবে। টিতে পৌঁছাতে গৃহীত তাপ তাপ গ্রহণ করবে, পৌঁছাতে গৃহীত তাপ, সেটাকে আমরা Q1 ইকুয়াল ms del T। অর্থাৎ এখানে তাপমাত্রার পার্থক্য আছে, 20 থেকে তাপমাত্রা পৌঁছাবে T তে, তার মানে এইটা থেকে এইটা পৌঁছাবে, যেহেতু তাপমাত্রার পার্থক্য আছে সুতরাং del T, ms del T। এখানে m কত, m দেখো 0.2 গুণ s, s টা কি পানির তাপমাত্রা, এত তাপমাত্রার পানি T তাপমাত্রার পানিতে যাচ্ছে, সুতরাং এখানে পানির আপেক্ষিক তাপ সেটা হচ্ছে দেওয়া আছে 4200 গুণ del T, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য। এখন 20 বড় নাকি T বড়, তো তোমরা আগে থাকতেই বলছি যে T এর মানটা অবশ্যই 20 থেকে বড়, সুতরাং del T হবে T - 20। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এর সাথে এটা গুণ করলে 840 ইনটু T - 20 এত জুল। তো 20 ডিগ্রি তাপমাত্রা 0.2 কেজি পানির তাপমাত্রা T তে পৌঁছাতে মোট গৃহীত তাপ হবে 840 ইনটু T - 20 এত জুল। এখানে এই ঠান্ডা পানি তাপ গ্রহণ করছে, এবার কি করবে, গরম পানি কি করবে, তাপ বর্জন করবে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানির ক্ষেত্রে তাপ বর্জন করে সেটাও চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাবে। তাহলে সেক্ষেত্রে লিখতে পারি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি ছিল দেখো 500 গ্রাম বা 0.5 কেজি পানি
তাপমাত্রা T তে, এটাও T তে পৌঁছাবে, T তে পৌঁছাতে এক্ষেত্রে কি তাপ? বর্জিত তাপ। কারণ 100 ডিগ্রি তাপমাত্রাটা বড় এবং T হচ্ছে কম তাপমাত্রার পানি, তাহলে বেশি তাপমাত্রার পানি তাপ বর্জন করলে কম তাপমাত্রায় পৌঁছাবে। বর্জিত তাপ এটাকে দেব Q2 ইকুয়াল ms ডেল T ইকুয়াল m কত? m দেখো 0.5 গুণ s হচ্ছে পানির আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে 4200 ইনটু ডেল T অর্থাৎ তাপমাত্রার পার্থক্য। আগেরবার লিখছিলাম T - 20, এবার কিন্তু T অপেক্ষা এই 100 বড়, কারণ আমরা প্রথমেই অনুমান করছি যে চূড়ান্ত তাপমাত্রা T টা অবশ্যই 20 থেকে বেশি এবং 100 থেকে কম, তাহলে এক্ষেত্রে ডেল T হবে 100 মাইনাস T। এটা ক্যালকুলেশন করলে 2100 ইনটু 100 মাইনাস T এত জুল। তাহলে গরম পানি ঠিক এই পরিমাণ তাপ বর্জন করবে এবং ঠান্ডা পানি এতটুকু তাপ গ্রহণ করবে। এখানে অন্য কোনো উপায়ে তাপের আর আদান প্রদান হবেই না, অর্থাৎ এক্ষেত্রে গরম পানি আর ঠান্ডা পানি তাপের আদান প্রদান ঘটছে, এখানে পাত্রের কোনো কিছু উল্লেখ নাই। তাহলে এবার আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা লিখতে পারি যে মোট গৃহীত তাপ ইকুয়াল মোট বর্জিত তাপ। তাহলে আমরা এখানে লিখতে পারি ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে কি লেখা যায়? মোট গৃহীত তাপ ইকুয়াল মোট বর্জিত তাপ। মোট গৃহীত তাপ ইকুয়াল মোট বর্জিত তাপ। তাহলে বা মোট গৃহীত তাপ কত? অনলি Q1। আমাদের অন্য কোনো উপায়ে তাপের গ্রহণ থাকে সেটা Q2 Q3 এরকম লিখতাম, এখানে একটা অর্থাৎ Q1 ইকুয়াল মোট বর্জিত তাপ দেখো সেটা হচ্ছে অনলি Q2। তাহলে এবার আমরা Q1 আর Q2 এর মান দুটো বসায় আমরা শুধু ক্যালকুলেশন করব। আমরা উপরে চলে আসলাম, বা Q1 এর মানটা কত? সরি Q1 এর মানটা এখানে মুছে ফেলছি, এটা ছিল হচ্ছে 840 ইনটু T - 20, এটা ছিল Q1 এর মান। আর Q2 হচ্ছে এইটা, Q2 হচ্ছে ইকুয়াল 2100 ইনটু 100 মাইনাস T, বা এটার সাথে এটা গুণ করলে কত হয়? 840T মাইনাস 008 এত ইকুয়াল, এটার সাথে এটা গুণ করলে হয় 21 চারটা 0 মাইনাস 2100T। এবার আমরা T গুলো এক পাশে নিয়ে আসি আর এই সংখ্যা এক পাশে নিয়ে যাই, তাহলে বা 440T এটা এই পাশে আসলে হয় প্লাস 2100T ইকুয়াল, এটা 21 এরপরে চারটা 0 এটা এই পাশে গেলে হয় প্লাস 16800 বা এই দুটো যোগ করলে হয় T 0 492 2940 ইকুয়াল, এগুলো যোগ করলে হয় 21
4টা 0 আর 16800 16800 বা T equal 226800 divided by 2940 অতএব T equal এটা ক্যালকুলেশন করলে হবে 77.14 যেহেতু তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস। তো এই হচ্ছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। তাহলে আমাদের গোয়া দাগের সমাধানটাই ছিল এইটুকু, অর্থাৎ আমরা এখানে যদি অন্য কোনো বস্তু দিতাম, কোনো তামার খণ্ড, গরম তামার খণ্ড বা এক টুকরা বরফ, সেক্ষেত্রেও বরফ তাপ গ্রহণ করত। এবং এক্ষেত্রে পাত্রের কথা যদি উল্লেখ থাকতো তাহলে পাত্র এক্ষেত্রে তাপ বর্জন করত, কারণ পানির তাপমাত্রা, গরম পানির মধ্যে, এই পাত্রের মধ্যে গরম পানি রাখা আছে, তাহলে গরম পানির তাপমাত্রা যা হতো পাত্রের তাপমাত্রাও তাই হতো। এক্ষেত্রে ঠান্ডা পানি দিলে ঠান্ডা পানি তাপ গ্রহণ করত, আর গরম পানি আর গরম পাত্র উভয়ে এক্ষেত্রে তাপ বর্জন করত। বাট এক্ষেত্রে পাত্রের কথা নাই, উল্লেখ নাই উদ্দীপকে, এই কারণে শুধুমাত্র গরম পানি আর এই ঠান্ডা পানি তাপের আদান প্রদান করছে। তো গোয়া থেকে আমরা যে চূড়ান্ত তাপমাত্রা সেটা পাইছি 77.14 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা মাথায় রাখলাম, আমাদের গোয়াতে এটা লাগবে। এরপরে দেখো গোয়াতে কি বলছে, গোয়াতে বলছে যে উক্ত মিশ্রণে 640 গ্রাম বরফ দিলে সম্পূর্ণ বরফ গলবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। ওই মিশ্রণে এখন দুইটা পানি একসাথে মিশালে একটা মিশ্রণ হয়েছে, যে মিশ্রণের তাপমাত্রা 77.14 ডিগ্রি সেলসিয়াস। এখন এই মিশ্রণে যদি এখন 620 গ্রাম বরফ দেই তাহলে সম্পূর্ণ বরফ গলবে কি গলবে না সেটাই বের করতে হবে। তো সম্পূর্ণ বরফ গলবে কি গলবে না সেটা বের করতে গেলে এক্ষেত্রে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ওই বরফকে গলাতে গেলে কতটুকু তাপ লাগে সেটা বের করতে হবে। আরেকটা হচ্ছে ওই মিশ্রণে সেই পরিমাণ তাপ আছে কি নাই, অর্থাৎ মিশ্রণের মোট তাপের পরিমাণ বের করতে হবে। এখন মিশ্রণের মোট তাপ যদি বেশি হয় এবং বরফকে গলাতে যদি কম তাপের দরকার হয় তাহলে ওই মিশ্রণের তাপ দ্বারা সম্পূর্ণ বরফ গলবে। আর যদি উল্টো ঘটনা ঘটে, মিশ্রণের তাপটা কম এবং বরফ গলাতে বেশি তাপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই মিশ্রণের তাপ দ্বারা অবশ্যই সম্পূর্ণ বরফ গলানো সম্ভব নয়। তাহলে দুইটা কাজ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি কি আছে একটু হিসাব করি। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত ভর আমরা জানি। দেখো ভর থেকে আমরা দুই রকম পানি মিশাইছিলাম, তাহলে মিশ্রণের একটা চূড়ান্ত ভর হয়েছে 500 গ্রাম আর 200 গ্রাম, মোট 700 গ্রাম। তাহলে মিশ্রণের চূড়ান্ত ভর দাঁড়ালো 700 গ্রাম। মিশ্রণের চূড়ান্ত ভর 700 গ্রাম এবং মিশ্রণের তাপমাত্রা 77.14 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণে এবার আমরা 620 গ্রাম বরফ দেব। এখন 620 গ্রাম বরফ, যেহেতু বরফের তাপমাত্রা বলা নয়, যদি এরকম উল্লেখ না থাকে তাহলে বরফের তাপমাত্রা অবশ্যই 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরতে হবে। আর তা না হলে -5, -3, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ, সেক্ষেত্রে অবশ্যই উল্লেখ থাকবে।
আর যদি উল্লেখ না থাকে শুধু সেটা ক্ষেত্রে বরফের তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 620 গ্রাম বরফ এর মধ্যে দিলে সম্পূর্ণ বরফ গলবে কি গলবে না। তো সেক্ষেত্রে বের করতে হবে বরফকে গলাতে কতটুকু তাপ লাগে আর ওই মিশ্রণে কতটুকু তাপ আছে, এই দুইটা তাপ বের করে কম্পেয়ার করতে হবে। তো প্রথমে আমরা বরফকে গলাতে কতটুকু তাপ লাগে বের করতে পারি, আবার মিশ্রণের মধ্যে কতটুকু তাপ আসছে সেটাও আমরা বের করতে পারি। অর্থাৎ মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ। মিশ্রণের তাপ মানে কি, মিশ্রণের মোট তাপ মানে মিশ্রণ তাপ বর্জন করতে করতে সেটা 77 ডিগ্রি থেকে তাপ বর্জন করে যদি 10 ডিগ্রিতেও আসে সেটাও মিশ্রণ কর্তৃক বর্জিত তাপ। কিন্তু সর্বোচ্চ বর্জিত বললে 77 ডিগ্রি থেকে 5 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রিও না, সেটা 77 থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে হবে। অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা যখন 0 হয়ে যাবে তখন বলবো মিশ্রণে আর কোনো তাপ নাই, অর্থাৎ এই মিশ্রণের মোট তাপ তখন পাওয়া যাবে। তাহলে 77 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ওই মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ বললে ওই 77 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওই পানিকে বা ওই মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে হবে, তাহলে মোট তাপের পরিমাণ পাওয়া যাবে। তাহলে আমরা প্রথমে মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ সেটা বের করতে পারি, অথবা বরফকে গলাতে প্রয়োজনীয় তাপ। তো তার আগে আমরা দেখো মিশ্রণের মোট ভর আর মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা আমরা গোয়া থেকে পাইছি সেটা লিখে নিই। গোয়া হতে মিশ্রণের তাপমাত্রা সেটা কত পাইছি 77.14 ডিগ্রি সেন্টিগ্রেড এবং মিশ্রণের ভর পাইছি কত 500 গ্রাম যোগ 200 গ্রাম। এটা একটু দেখে দিলাম, 500 গ্রাম যোগ 200 গ্রাম ইকুয়াল 700 গ্রাম ইকুয়াল 0.7 কেজি। তাহলে মিশ্রণের মোট ভর পেয়ে গেছি আর মিশ্রণের তাপমাত্রা পেয়ে গেছি। এই মিশ্রণে তাহলে এই যে মিশ্রণে 77.14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 700 গ্রাম পানি আছে। এই পানি কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ কত হবে, তার মানে ওইটাই হবে মিশ্রণের মোট তাপ। তাহলে আমরা লিখতে পারি 77.14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.7 কেজি পানি কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ, পানি কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ সেটা হচ্ছে Q1। দেখো আমরা এখানে এইটা না লিখে অন্যটাও লিখতে পারতাম যে 77.14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 0.7 কেজি পানির তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আনতে বর্জিত তাপ। তো পানির তাপমাত্রা 77 থেকে 0 তে আনলে মিশ্রণে আর কোনো তাপ থাকে না, সেটার পরিবর্তে 0 কথা না বলে আমি বলছি 77.14 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 0.7 কেজি পানি কর্তৃক বা মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্জিত তাপ বলা মানে মিশ্রণে আর কোনো তাপমাত্রা থাকবে না, অর্থাৎ সব তাপের পরিমাণ হিসাব হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ বর্জিত তাপ Q1 ms del T। m কত, m দেখো 0.7 গুণ
এসটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে 4200 ইনটু ডেল টি হবে 77.14 মাইনাস 0 কেন? যেহেতু মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্ধিত তাপ, সর্বোচ্চ বর্ধিত বললে মিশ্রণের তাপমাত্রা 77 থেকে 10 বা 5 বা 2 এরকম জায়গায় আনলে হবে না। 77 থেকে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেডও নিয়ে আসি তবু দেখো তাপ বর্জন করছে, তবু মিশ্রণের তাপ থেকে যায়, অর্থাৎ সর্বোচ্চ বর্ধিত তাপ হয় না। সর্বোচ্চ বর্ধিত কথার মানে হচ্ছে, এই সর্বোচ্চ বর্ধিত মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপমাত্রা আনতে হবে, তাহলে 77.14 থেকে 0 তে আসছে, এই কারণে তাপমাত্রার পার্থক্য 77.14 মাইনাস 0। তো এটা এইভাবে রেখে দেই 0.7 গুণ 4200 গুণ 77.14 এত জুল। তো একটা হিসাব আমাদের হয়ে গেছে যে মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্ধিত তাপ, অথবা আমরা বলতে পারি মিশ্রণের মোট তাপ, যে কোনো একটা মিশ্রণ কর্তৃক সর্বোচ্চ বর্ধিত তাপ যা, মিশ্রণের মোট তাপের পরিমাণটাও ঠিক তাই। তো আমরা একটা পেয়ে গেছি। এবার বাকিটা হচ্ছে 620 গ্রাম বরফ ওই মিশ্রণে দেওয়া হয়েছিল, তাহলে ওই বরফকে গলাতে এখন কতটুকু তাপ লাগে এখন সেইটা হিসাব করব। তো বরফ এখানে কত তাপমাত্রার বরফ, যেহেতু তাপমাত্রা উল্লেখ নাই সেহেতু বরফের তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে গলাতে গেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, অর্থাৎ এক স্টেপেই সম্ভব 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। তাহলে আমরা লিখতে পারি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 620 গ্রাম বা 0.62 কেজি, এত কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এত কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এত কেজি বরফকে গলাতে প্রয়োজনীয় তাপ। আমি ঠিক এটাও লিখতে পারতাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 0.62 কেজি বরফকে গলাতে প্রয়োজনীয় তাপ। আর গলানো মানে কি 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করা, তাহলে গলাতে প্রয়োজনীয় তাপ সেটা ধরলাম, মানে একটা ছিল Q1, এটা ধরলাম Q2। Q2 ইকুয়াল দেখো ms ডেল টি হবে না, কারণ এখানে তাপমাত্রার কোনো পার্থক্য নাই, দেখো 0 থেকে 0, অর্থাৎ এই ক্ষেত্রে অনলি বরফের ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে, কঠিন অবস্থা থেকে তরল অবস্থা, তার মানে 0 তাপমাত্রার বরফ 0 তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে, এখানে তাপমাত্রার কোনো পরিবর্তন নাই, শুধু ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে। আর ভৌত অবস্থার পরিবর্তনের যে তাপটা লাগে সেটা বলা হচ্ছে গলনের সুপ্ত তাপ, অর্থাৎ বরফের গলনের সুপ্ত তাপটা সেখানে দিয়ে দিচ্ছে। তাহলে সূত্রটা হবে Q2 ইকুয়াল mf, mটা কত 0.62 গুণ lf, অর্থাৎ বরফ গলনের সুপ্ত তাপ সেটা হচ্ছে 33600। এটা ক্যালকুলেশন করলে হবে, তো সেটা আগেরটা হিসাব করা হয়নি, 0.62 গুণ 33600, এটা করলে হবে 208320 এত জুল। আর আমরা আগেরটাও হিসাব করে এখানে লিখতে পারতাম, আগেরটা এখানে লিখি, আগেরটা হিসাব করলে হবে
0.7 গুণ 4200 গুণ 77.14, এটা করলে হবে এত জুল, অর্থাৎ 2,26,791.7 জুল। আর এটা হবে 2,08,320। তার মানে বরফকে গলাতে যে তাপ লাগবে সেই তাপের পরিমাণ মিশ্রণের তাপ অপেক্ষা কম। তার মানে বরফকে গলাতে তাপের পরিমাণ কম এবং মিশ্রণের মধ্যে তার থেকে বেশি তাপ আছে। তার মানে এই মিশ্রণের মধ্যে বরফ টুকরাটা দিলে বরফ টুকরাটা সম্পূর্ণ গলে যাবে, কারণ মিশ্রণের মধ্যে বরফকে গলানোর জন্য যতটুকু তাপের দরকার তার থেকে মিশ্রণের তাপের পরিমাণ বেশি আছে। এই কারণে মিশ্রণের তাপ দ্বারা সম্পূর্ণ বরফ গলানো সম্ভব। তাহলে আমরা লিখতে পারি যেহেতু Q1, দেখো Q1 is greater than Q2, Q1 is greater than Q2 এর অর্থ হচ্ছে যেহেতু মিশ্রণের মোট তাপ বরফকে গলাতে প্রয়োজনীয় তাপ অপেক্ষা বেশি, অর্থাৎ আমরা এটাও লিখতে পারি অর্থাৎ মিশ্রণের মোট তাপ বরফকে গলাতে মোট তাপের চেয়ে বেশি। সুতরাং কি হবে? সুতরাং সম্পূর্ণ বরফ গলবে। সুতরাং সম্পূর্ণ বরফ গলবে। আর যদি এরকম হতো যে বরফকে গলাতে প্রয়োজনীয় তাপের পরিমাণ বেশি, এইটা বেশি আর এইটা কম, তাহলে এই কম তাপ মিশ্রণের কম তাপ দ্বারা বেশি তাপের বরফকে গলানো সম্ভব হতো না। সেক্ষেত্রে আরো চাইতে পারতো যে সম্পূর্ণ বরফ গলবে কিনা, যদি না গলে কতটুকু বরফ গলবে। তো আমরা নেক্সট দিন ক্যালোরিমিতির আরো একটা অঙ্ক শেষ করব এবং তার সাথে সাথে আমরা ষষ্ঠ অধ্যায়ের গাণিতিক সমস্যা ওটাই আমরা শেষ ক্লাস নেব এবং তারপর আমরা সপ্তম অধ্যায়ে নতুন করে আবার শুরু করব। তো সে পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং সকলের স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত লেখাপড়াও করো। সকলকে